ঢং ঢং করে ছুটির ঘণ্টা পড়তেই ছেলে মেয়ের দল হইচই করে মুক্তির আনন্দে বেরিয়ে এলো ক্লাসরুম থেকে। হঠাৎ ভিড়ের মাঝে চিত্ত বলে একটি ছেলে অসাবধানতাবশত একটি মেয়ের পা মারিয়ে চলে যেতে তপকণ্ঠের তিরস্কার শুনতে পেল। অসভ্য কোথাকার, মেয়েদের গায়ে গা দিয়ে চলতে লজ্জা করে না? চিত্ত সেখানেই দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গেই মাপ করবে বলে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল। চিত্ত চলে যাওয়ার পর মেয়েটি চিন্তা করল, সে ভিড়ের মাঝে পা দিয়ে ফেলেছে বলে চিত্তকে অসভ্য বলে গালাগালি দেওয়াটা তার ঠিক হয়নি। অনুতাপে দগ্ধ হয়ে সে ঠিক করল আগামীকাল চিত্তর কাছ থেকে তাকে ক্ষমা চেয়ে নিতে হবে। চিত্ত তাদের এই হাই সেকেন্ডারি স্কুল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, সুতরাং মেয়েটি তাকে ভালো মতোই চেনে। কিন্তু তার এই অবিমৃষ্যকারিতার জন্য চিত্ত যদি তাকে ক্ষমা না করে, এই ভেবে মেয়েটির মুখ কালো হয়ে উঠল। চিত্ত লজ্জায় মাথা হেঁট করে এক প্রকার টলতে টলতে বাড়িতে এসে প্রবেশ করল। তার রক্তবর্ণ চোখ ও উস্কো খুস্কো চুল দেখে চিত্তর মা বিনতা দেবী ও দাদা চেতেন যুগপৎ উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, টিকলু, কি হয়েছে রে? কিছু না বলে চিত্ত নীরবে নিজের ঘরে ঢুকল। চিত্তরা দু ভাই। বড় ভাই জিতেন কলেজে পড়ে এবং চিত্ত একাদশ শ্রেণীতে পড়ে। এছাড়া বাড়িতে মানুষ বলতে বিধবা মা ও গুটি কয়েক ঝি চাকর। চিত্তর বাবা ছিলেন একজন ব্যারিস্টার। মারা যাবার পূর্বেই দু ছেলের নামে কলকাতা শহরে বড় বড় দুটো বাড়ি ও প্রচুর ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন। চিত্তর সাথে কত মেয়ে গায়ে পড়ে আলাপ করতে এসেছে, কিন্তু কাউকে আমল দেয়নি। আর আজ একটা অচেনা সামান্য মেয়ে একটু অসাবধানতার জন্য তাকে এমনভাবে অপমানিত করল। হ্যাঁ, ওই মেয়েটা অচেনাই তো, এর আগে কখনো তাকে দেখেছে বলে তো মনে হয় না। নানা রকম চিন্তায় চিত্তর রাত কেটে গেল। যথারীতি পূর্ব আকাশে উজ্জ্বল অরুণালোকে নতুন দিনের যাত্রার ইঙ্গিত দিয়ে দিয়েছে। কিন্তু চিত্ত তার শরীর খারাপের আছিলায় স্কুলে গেল না। মনের মধ্যে গ্লানি, অপরাধবোধ ও লজ্জার জন্য পরপর 3 দিন সে স্কুলে গেল না। এদিকে মেয়েটি পরপর 3 দিন চিত্তর কোনো পাত্তা না পেয়ে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে ভাবতে লাগলো, চিত্ত কি তার কথায় খুব বেশি রকমের আঘাত পেয়েছে, নাকি তার শরীর খারাপ হয়েছে। কোনো সময় ভাবে চিত্তর বাড়ি গিয়ে যদি তার কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু এক বেদনাতুর লজ্জায় সে আবার ম্রিয়মাণ হয়ে যায়। যথারীতি চিন্তাচ্ছন্ন মন নিয়ে পরদিন মেয়েটি এসে লক্ষ্য করে চিত্তর মতো উঁচু শ্যামলা একটা ছেলে স্কুলেতে আসছে। একটু পরে চিত্ত বলে সে চিনতে পেরে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই সংকুচিত হয়ে যায়। তবুও সাহসে ভর করে দুরু দুরু বুকে চিত্তর কাছে এসে দাঁড়ায়। মেয়েটিকে কাছে আসতে দেখে চিত্ত অবাক হয়ে অস্ফুট কণ্ঠে বলে ওঠে, তুমি? মেয়েটি অধবধনে দাঁড়িয়ে রইল। আবার প্রশ্ন করে চিত্ত, কিছু বলবে? কি একটা বলতে গিয়েও বলতে পারল না মেয়েটি, শুধু পা দিয়ে মাটি খুঁড়েই চলেছে। চিত্ত আবার বলল, কই কিছু বলবে না? অনেক কষ্টে মেয়েটি বলল, সেদিনকার সেই ঘটনার জন্য আমি অনুতপ্ত। আমাকে কি তুমি ক্ষমা করতে পারবে? ক্ষমা যদি না করি? হাসল চিত্ত। দেখল মেয়েটির মুখ আর রক্তিম হয়ে গেছে। চিত্তর কাছে তার যেন কিছুই বলার নেই। সে মাথাটা নিচু করে প্রথম যৌবনের জল ভরা টলটল চোখ নিয়ে পায়ের কাছে মাটি সিক্ত করতে লাগলো। মেয়েটির সরল ও কোমল স্বভাব, আনত আঁখি পল্লব, দীর্ঘ কুঞ্চিত কেশদাম ও সুঠাম ঋজু দেহ চিত্তকে অভিভূত করে ফেলল। অনেক যত্নে আলতোভাবে মেয়েটির মুখ তুলে ধরে ও চোখের ভিজে পাতা মুছে দিয়ে বলল,
তোমাকে কি ক্ষমা না করে পারি? মেয়েটির মুখ পূর্ণিমার চাঁদের ন্যায় এক অনাবিল হাসিতে ভরে উঠল। চিত্ত ভাবতে লাগল, প্রস্ফুটিত টাটকা গোলাপের ন্যায় এই ষোড়শী তন্যের সাথে এই প্রথম পরিচয় হলো তার। 18 বছরের তরুণ রক্ত লজ্জা ও আনন্দের সংমিশ্রণে উত্তপ্ত হয়ে উঠল। আবার সে প্রশ্ন করল, তোমার নাম কি? জয়শ্রী রায়। বাহ, বেশ নামটি তো। বলতে বলতেই ক্লাসের ঘণ্টা পড়ে গেল। এখন আসি, আবার দেখা হবে বলেই চিত্ত ক্লাসে চলে গেল। জয়াও তার ক্লাসে অর্থাৎ নবম শ্রেণীতে চলে গেল, যেন আনন্দের সাগরে ভাসতে ভাসতে। এরপর অনেক দিন কাটল। চিত্ত এখন কলেজে পড়ে, আর জিতেন স্থানীয় একটা ব্যাংকের চার্টার্ড অ্যাকাউন্টের চাকরি পেয়েছে। বিনোদা দেবীও মাঝে মাঝে অস্থির হয়ে ওঠেন। বিয়ে থা এবার একটা কর বাপু, জিতেন জবাব দেয়। বিয়ে না করলে তোমার কিসের অসুবিধে মা? বিনোদা দেবী বলেন, তোর কাজগুলো আমি তো আর ঠিকমতো গুছিয়ে দিতে পারি না খোকা। তাছাড়া আমি এই আছি এই নেই। আমার তো একটা বৌমা দেখে যেতে স্বাদ হয় বাবা। সে পরে হবে ক্ষণ। চলো, আজ কালীঘাট না কোথায় বেড়াতে যাবে বলেছিলে? এই বলে জিতেন প্রস্তুত হতে বেরিয়ে পড়ে। বিনোদা দেবী ও ছেলের অমত নিয়ে বুঝতে পেরে ড্রাইভারকে ডেকে তার স্বামীর কেনা ওস্টিন কোম্পানির গাড়ি করে ছেলেকে নিয়ে বেড়াতে বেরিয়ে যান কালীঘাটের উদ্দেশ্যে। বুঝিবা কোনো দুজনার সর্বনাশ করতে। অন্যদিনের মতো সেদিনও ছুটির পর চিত্ত জয়াদের স্কুল প্রাঙ্গণে এসে দাঁড়ালো। জয়া এবছরে এইচএস পরীক্ষা দেবে। কিছুক্ষণ পর জয়া এসেই ঝড়ের মতো কথাগুলো বলে যায়, জানো, আজ মনে মনে আমি একটা জায়গা যাবার মনস্থ করেছি। কোথায়? বলে ফেলো। কালীঘাট। যথা আজ্ঞা দেবী। কিন্তু অসময়ে ধর্মে মতির কোনো লক্ষণ তো বুঝতে পারলাম না বলেই হো হো করে হেসে ওঠে চিত্ত। জয়াও যোগ দেয় সেই হাসিতে। একটা ট্যাক্সি ডেকে দুজনে ওরা উঠে পড়ে। বলে, চালাও কালীঘাট। কিছু দূর ট্যাক্সিটা যাওয়ার পরেই চিত্ত দেখতে পায় তাদের বাড়ির গাড়িতে করে মা ও দাদা চলেছে। আগের ট্যাক্সিটা কালীঘাটের মন্দিরের সামনেই দাঁড়িয়ে পড়ল এবং বিনোদা দেবী ও জিতেন মন্দিরে ঢুকে গেল। কিন্তু চিত্ত ড্রাইভারকে বলে, একটু আগেই গাড়িটা দাঁড় করাও, এবং জয়াকে বলল, জয়া তুমি যাও, কালীঘাট মন্দির দেখিয়ে এসো, আমি যাব না। কেন? মুখ ভার করে প্রশ্ন করে জয়া। চিত্ত বলে, আমার মা ও দাদা মন্দিরে গেছেন, তোমাকে আমাকে একসাথে দেখে ফেললে খুব লজ্জায় পড়ে যাব। তাহলে আমিও যাব না, বলল জয়া। না, তুমি যাও, দেখে এসো লক্ষ্মীটি। অনিচ্ছা সত্ত্বেও জয়া একাই মন্দিরে চলে গেল। চিত্ত ওর গমন পথের দিকে চেয়েছিল। সাদা শাড়ি, সাদা ব্লাউজে বেশ মানিয়েছে। বিনোদা দেবী ও জিতেন কালিমাকে প্রণাম করে দাঁড়াতেই সামনে দেখতে পেল জয়াকে। তার উজ্জ্বল দৃষ্টি ও শুচিশুভ্র চেহারা দেখে বিনোদা দেবী ও জিতেন উভয়ে আকৃষ্ট হল। বিনোদা দেবী জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মা? জয়া রায়। এরপর তিনি বললেন, তুমি যেমন পরিবার থেকে এসে থাকো, তোমাকে আমি আমার বড় পুত্রবধূ রূপে কালীমায়ের সামনে আশীর্বাদ করে যাচ্ছি। জিতেনের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বিনোদা দেবী কথাগুলো বলে জিতেনের হাত ধরে বেরিয়ে এলো। কিছু একটা বলতে গিয়েও বলতে পারে না জয়া। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। জয়া বুঝতে পারে যে ভদ্রমহিলাটি চিত্তর মা এবং ছেলেটি ওরই দাদা। সে পিছন ফিরে দেখতে পেল জিতেন ট্যাক্সি থেকে তার দিকে তাকিয়ে আছে। রাগে জয়ার মুখ আরক্তিম হয়ে উঠল। বিনোদা দেবী গাড়িতে উঠে তার মত আছে কিনা ছেলেকে জিজ্ঞেস করাতে জিতেন সলজ্জভাবে উত্তর দিল, তোমার কোনো কথারই তো আমি প্রতিবাদ করতে চাই না মা, তুমি যা ভালো বুঝবে তাই করবে। বিনোদা দেবী ছেলের মনোভাব বুঝতে পেরে
শুধু মুচকি হাসেন। জয়া চলে আর ভাবতে থাকে তার জীবনের একমাত্র আরাধ্য দেবতা চিত্ত, তার কাছ থেকে যদি কেউ তাকে ছিনিয়ে নিতে চায়, সে ষড়যন্ত্রকে সে কিছুতেই প্রশ্রয় দেবে না। প্রয়োজন হলে সে চিত্তর সাথে এক বস্ত্রে গৃহত্যাগ করতে পারে। তবুও তারই দাদা, ভাবতে গিয়েও শিউরে ওঠে সে। এক দৌড়ে বিকারগ্রস্ত রোগীর মতো ছুটে চলে যায় চিত্তর কাছে। উৎকণ্ঠিত হয়ে কী ব্যাপার জানতে চায় চিত্ত। কাঁপতে কাঁপতে সব কথাই বলে ফেলে। অসীম ধৈর্য সহকারে সমস্তটাই শোনে চিত্ত। তার মুখে চোখে প্রগাঢ় চিন্তার ছাপ। একটু পরেই সমস্ত চিন্তা ছেড়ে ফেলার ভান করে সে জয়াকে বলে, চলো বাড়ি যাই। জয়ার বাবা বিপিনবাবু গরিব মানুষ, সুতরাং ধনী সমাজের অন্যতম জিতেন বসুকে জামাই করতে তার কোনো আপত্তিই রইল না। বরং বিয়েটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য উঠে পড়ে লাগলেন। জয়ার কোনো আপত্তি তিনি কানে তুললেন না। যথারীতি বিয়ের দিন এসে গেল। সেদিনও চিত্ত ওকে আশ্বাস দিয়ে এলো যে ব্যবস্থা যা হোক একটা সে করবেই। মুখে আশ্বাস দিলেও চিত্ত জানে সে কতটা অসহায়। মায়ের উপর কিছু বলার সাহস তার কোনোদিনই নেই। নিজের জীবনের উপর বিতৃষ্ণা এসে গেল। নানান চিন্তা করতে করতে তার মাথাটা গরম হয়ে গেল। দিন পেরিয়ে নেমে আসে গভীর রাত। সানাই বাজিয়ে বর এবং বরযাত্রীরা সব এসে পড়ল। চিত্তও ছিল সেই দলে। ক্রন্দনরতা কোণে বেশি জয়া চিত্তকে দেখে চঞ্চল হয়ে উঠল। চিত্ত হাতের ইশারায় ছাতের উপর যেতে বলল জয়াকে। এক প্রকার ছুটেই ছাতে চলে গেল জয়া। চিত্ত সকলের অলক্ষ্যে ছাতে উঠে যায়। অধীর আগ্রহে ব্যাপারকে জানার জন্য জয়া একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসে চিত্তকে। চিত্ত উদ্গত কষ্টকে অনেক কষ্টে সম্বরণ করে তার হাতে একখানা ভাঁজ করা কাগজ এগিয়ে দিয়ে বলে, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি সে নেমে যায়। অতি দ্রুত কাগজ খুলে পড়তেই থাকে জয়া। জয়া, আমার জীবনের প্রথম মানুষ প্রতিমা, তোমাকে আমি অন্তর দিয়েই ভালোবেসেছিলাম। তুমিও আমাকে প্রাণাপেক্ষা বেশি ভালোবাসতে, তা আমি জানি, কিন্তু উপায় নেই। দাদাকে নিয়ে তুমি সুখী হও। সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে যেতে দাও ওই অনির্দেশের পথে। বাকিটা পড়ার আগেই খোলা ছাদ থেকে মূর্ছিতা হয়ে পড়ে যায় জয়া। চিত্ত দ্রুত পালাতে গিয়ে ওর পায়ের কাছে একটা ভারী জিনিস পড়ার শব্দে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে অনেকগুলো আলো নিয়ে এগিয়ে আসে বরযাত্রী ও কনে যাত্রীর দল। জিতেন ছিল দলের সামনে। জিতেন জয়াকে মূর্ছিতা অবস্থায় চিত্তর পায়ের কাছে পড়ে থাকতে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। জয়ার হাতের ভাঁজ করা কাগজের চিঠিটা সে পড়ে এবং চিত্ত কাঠের পুতুলের মতো স্থানপদ দাঁড়িয়ে আছে। জিতেন বলে ওঠে, জয়া, আপ্রাণ চেষ্টায় আমি তোমাকে ভালো করে তুলবই। তোমারও চিত্তর পবিত্র প্রেমকে দাদা হয়ে কিছুতেই আমি নস্যাৎ হয়ে যেতে দেব না। জীবনে যদি এতটুকু পুণ্য করে থাকি তবে তারই জোরে তোদের মিলন শঙ্খ আমি বাজাবো। আবেগে আপ্লুত কণ্ঠে চিত্ত বলে ওঠে, দাদা। ওরে ভাই, ভয় কি? তোদের দুটি নবীন প্রাণকে এক সূত্রে বেঁধে দিয়ে তোদের দাদা হওয়ার যোগ্যতাও কি রাখতে পারবো না? জয়াকে কোলে নিয়ে চিত্ত চলে যায় বাড়ির দিকে। আর সেই দিকে চেয়ে জিতেনের চোখে ঝরে আনন্দাশ্রু। এদিকে বন্ধ সানায় আবার বাজতে শুরু করেছে।